রাজনীতিতে আসছি একটা জেদ করে। আমি তার আগে সাংস্কৃতিক কর্মী ছিলাম, রাজনীতির সঙ্গে আমার খুব সম্পর্ক ছিল না। ঢাকাতে এখন যখন মানে শেখ হাসিনার আমলে গুমের কথা ওঠে না, গুমের সংস্কৃতি হচ্ছে তার পিতা শেখ মুজিবের আমল থেকে এটা ছিল। আমার এখন মাঝে মাঝে মনে হয় আমাকেও যদি গুম করে দেওয়া হতো তা আশ্চর্য হওয়ার কিছু ছিল না। পাকিস্তানের প্রধানমন্ত্রীত্বের জন্য শেখ মুজিবুর রহমান শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করছে। এরশাদ এবং হাসিনা সবসময় মিলেমিশে একে অপরকে সহযোগিতা করেছে। হ্যাঁ, এটা একেবারে স্পষ্ট করে বলা যায়। স্বাগত জানাচ্ছি এশিয়ান ডুপ্লেক্স টাউন প্রেজেন্স চেনা মানুষের আপন ভ্রমণ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মমরিনাজ মমি। যথারীতি আমাদের সাথে আছেন একজন বিশেষ রাজনীতিবিদ। শুনবো তার আপন ভুবনের গল্প। প্রতিটি মানুষেরই একটি আপন ভুবন থাকে। সেই ভুবনে থাকে আনন্দ, বেদনা, দুঃখ, হাসি, কষ্ট, ভয়, ক্লান্তি। শুনবো সেই ভুবনের গল্প। দর্শক, আজকে আমাদের অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক ছাত্রদল নেতা ও চুয়াডাঙ্গা 1 আসনের সাবেক সংসদ সদস্য শামসুজ্জামান দুদু। সেই সময়ের ছাত্র রাজনীতি আর এখনকার ছাত্র রাজনীতির মধ্যে আপনি কি পার্থক্য দেখেন? একেবারে পরিবর্তিত একটি অবস্থা এখন। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি, তখন এরশাদ বিরোধী আন্দোলনটা খুব তুঙ্গে। যেমন 17 সংগঠনের ছাত্র সংগ্রাম পরিষদ ছিল, 17 সংগঠন ছাত্রলীগের নেতৃত্বে বা অন্যান্যরা মিলে যে মিছিল করত, আমরা একাই তার থেকে কখনো কখনো বেশি বড় মিছিল করতাম। 86, 85 এই সময়ের ঘটনা। এরশাদ কথিত আছে যে এরশাদের ষড়যন্ত্রেই শহীদ জিয়া রহমান নিহত হয়েছিলেন। স্বাভাবিক কারণে উনি যখন সামরিক আইন জারি করলেন 82-র 24শে মার্চ, সামরিক আইন জারি করে তিনি ক্ষমতা আত্মসাৎ করলেন। নির্বাচিত বিএনপির রাষ্ট্রপতি জাস্টিস সাত্তারকে উৎখাত করে। যদিও সেই সময় এরশাদ একটা গল্প ফেলছিলেন যে রাষ্ট্রপতি সাত্তার সাহেব চালাতে পারছেন না, যে কারণে এরশাদ সাহেবকে ক্ষমতা ডেকে তার হাতে দিয়েছে। শুধু মিথ্যা না, এত বড় ভয়াবহ মিথ্যা। মানে একটা নির্বাচিত রাষ্ট্রপতি, সে তার সামরিক বাহিনীর প্রধানের ডেকে তার ক্ষমতা চালাতে পারছেন না। জাস্টিস সাত্তার শহীদ জিয়া রহমানের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। পাকিস্তান নির্বাচন কমিশন, সেটা তিনি প্রধান নির্বাচন কমিশনার ছিলেন। অন্য কথা বাদ দিলেও তিনি পাকিস্তানের প্রেক্ষাপট থেকে শুরু করে অত্যন্ত স্ব ক্ষেত্রে যেখানে দায়িত্ব পালন করছেন, সুনামের সঙ্গে সৎ মানুষ হিসেবে দায়িত্ব পালন করছেন জাস্টিস সাত্তার। তো তাকে যখন তিনি ওইভাবে বললেন, কোনো মানুষই তখন বাংলাদেশে বিশ্বাস করেনি, কেউ বিশ্বাস করে। উনি যখন সামরিক আইন জারি করে ক্ষমতা কুক্ষিগত করলেন, আমরা তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শুধু ছাত্র, এসএমএলের ছাত্র, আমরা প্রথমে এটার প্রতিবাদ করেছি মিছিল করে। আমরা যেমন এসএমএলের করিডোরে মিছিল করছি, ঠিক তেমনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবাই তীব্রভাবে প্রতিবাদ করছে। তো সেই জন্যে সামরিক শাসনের বিরুদ্ধে জাতীয়তাবাদী ছাত্র দলের যে প্রথম পদক্ষেপ ছিল, সেটা কিন্তু পরোক্ষভাবে সে সময় আওয়ামী লীগ বা আওয়ামী লীগ ঘেঁষা যারা ছাত্র সংগঠনে দায়িত্ব ছিল, তার এক ধরনের মানে বিএনপির পতন হয়েছে, বিএনপি সরকার নাই, পরিচ্ছন্ন একটা সমর্থন ছিল এরশাদের প্রতি। পরে তো দৃশ্যমান ছিল যে শেখ হাসিনা আগাগোড়া যতদিন বেঁচে ছিলেন এরশাদের সঙ্গে তার একটা রাজনৈতিক সমঝোতা ছিল। যেমন শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী হয়েছিলেন, সে প্রধানমন্ত্রী তো জোর করে প্রধানমন্ত্রী, নির্বাচনের নামে তামাশা ছিল। সেই নির্বাচনে প্রধান বিরোধী দল হয়েছিল এরশাদের জাতীয় পার্টি। এরশাদ মারা যাওয়ার পরে তার ভাই মানে 3টে টার্মে বিরোধী দলের নেতা ছিল। তো এই জন্যে এরশাদ এবং হাসিনা সবসময় মিলেমিশে একে অপরকে
সহযোগিতা করেছে। হ্যাঁ, এটা একেবারে স্পষ্ট করে বলা যায়। সেই জন্য আমার কাছে মনে হচ্ছে গণতন্ত্র হত্যায় যেটা সর্বশেষ প্রমাণ হয়েছে, শেখ হাসিনা যে পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত যে 3টে টার্ম যে নির্বাচন, সেটা তো তামাশায় রূপান্তরিত করেছে। এই যে আপনি লক্ষ্য করবেন 18 সালে যে নির্বাচন, যা বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা না বিশ্বের নির্বাচনী ব্যবস্থায় উল্লেখযোগ্য দিক এবং ভয়াবহ দিক, সেটা হচ্ছে নির্বাচন সাধারণত সকাল 9টা বা 10টা থেকে শুরু হয়, কিন্তু সেই নির্বাচনটা তার আগের রাত্রেই ব্যালটে ভরে ফেলেছিল। জনগণকে কষ্ট করে ভোট কেন্দ্রে যেতে হয়নি। না, সেই সময় উনি একটা কথা বলতো, শেখ হাসিনা, যে মানুষ আমাকে ভোট দিলে আমি কি করব। মানে এই যে মানে ঠাট্টা তামাশাই বলবো জাতির সঙ্গে, তার পরিণতিতে ভালো হয় নাই। তিনি যাই করেছেন সেটাই হচ্ছে স্বেচ্ছাচারিতা বলা যায়, রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় স্বেচ্ছাচারিতা। তিনি এটা মানুষের সঙ্গে করেছেন এবং মানুষ এই কারণে তার বিরুদ্ধে যখন গণঅভ্যুত্থানের সুযোগ সৃষ্টি হলো, সেই গণঅভ্যুত্থানের যে পরিণতি, ইতিহাসে কিন্তু গণঅভ্যুত্থান দুইবার হয়েছে। একটা এরশাদের বিরুদ্ধে 90-এর গণঅভ্যুত্থান, বেগম খালেদা জিয়া সেই রাজনৈতিক নেত্রী হিসাবে, সেই সময় আপসহীন নেত্রী হিসাবে আত্মপ্রকাশ করা, আর আমরা ছাত্র নেতা হিসাবে, কর্মী হিসাবে সেই গণঅভ্যুত্থানকে আমরা সফল করেছিলাম জনগণের ভিতরে থেকে। আর একটা এই 24-এ যে গণঅভ্যুত্থান। আপনার রাজনীতির পথ চলা হচ্ছে চুয়াডাঙ্গা থেকে, এখন হচ্ছে জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে। এই জায়গাটা তৈরি করতে আপনার কতটা বেগ পেতে হয়েছিল, বা এই গল্পটা যদি আমাদের কাছে করতেন। আমি 70 থেকেই স্কুলের ছাত্র থেকেই বিভিন্ন মিটিং মিছিল হলে আমার এলাকায়, যেটা চুয়াডাঙ্গা তখন সাব ডিভিশন ছিল, আমি ওই মিছিলগুলোতে ক্লাস 10-এর ছাত্র হিসেবে এমন কি আর ভূমিকা থাকে, মানে সবার পিছনে বা মিলে, কিন্তু নিজের কাছে একটা ব্যাপার ছিল, আমরা তো স্লোগান দিচ্ছি, মানে ভেতরে একটা রাজনীতির মানে একটা গরম রক্ত ছিল। যারা আমার ওই বয়সে, এখন যাদের বয়সে, তারা বুঝতে পারবে যে তারা বাড়িতে গিয়ে যে কেউ জিজ্ঞাসাও না করে, তাও একটা ভাবে থাকতাম যে একটা মিছিল করে এসছে, সেটা আইয়ুব খানের বিরুদ্ধে, ইয়া খানের বিরুদ্ধে আমরা মিছিল করছি, ওই পাকিস্তানের বিরুদ্ধে। তো ওই ছাত্র রাজনীতি 71-এ গিয়ে, যে সময়টা মুক্তিযুদ্ধে জাতি নিয়োজিত হলো প্রায় 9 মাস পাকিস্তানিদের বিরুদ্ধে, এই মুক্তিযুদ্ধ পরবর্তী অর্থাৎ বিজয়ের মধ্য দিয়ে একটা নতুন আঙ্গিক তৈরি হয়, যেটা বলা যায় 72-এর 10 জানুয়ারি শেখ মুজিবুর রহমান সাহেব পাকিস্তানের কারাগার থেকে ফিরে আসলেন। অর্থাৎ নতুন দেশ, নতুন নেতা, নতুন পরিস্থিতি। তো উনি ফিরে আসার পরে আমরা তখন ভাসানী ন্যাফের ছাত্রকর্মী, ন্যাফের ছাত্র সংগঠন হলো বিপ্লবী ছাত্র ইউনিয়ন, আরেকটা ছিল এটা বাংলা ছাত্র ইউনিয়ন। পরবর্তীতে এটা মিলে জাতীয় ছাত্র দল হয়। জাতীয় ছাত্র দলের বৃহত্তম রূপ হচ্ছে জাতীয়তাবাদী ছাত্র দল। তো ওই সময়টা বিপ্লবী ছাত্র 73 সাল আমাকে হঠাৎ করে অ্যারেস্ট করে কলেজের ছাত্র হিসাবে। আমি এমন কিছু না, তখন একটা সাব ডিভিশনে একটা কলেজের আমি ছাত্র নেতা, আমাকে প্রায় 11 মাস কুষ্টিয়া জেলা কারাগারে রাখা হয়েছিল। এটা হচ্ছে আমার জেলের প্রথম জেল জীবন। দীর্ঘ একটা ইন্টারমিডিয়েটে প্রথম জেলে যেতে হয়েছিল রাজনীতির জন্য। রাজনীতির জন্য। তো আমার রাজনীতিতে আসছে একটা জেদ করে। আমি তার আগে সাংস্কৃতিক কর্মী ছিলাম, রাজনীতির সঙ্গে আমার খুব সম্পর্ক ছিল না। তো ওই সময় স্বাধীনতার পরে পরে মানে যারা আমাদের বড় ভাই ছিল না, তারা তো ম্যাক্সিমাম ছাত্রলীগের, কিন্তু আমাদের অঞ্চলটা ছিল ছাত্র ইউনিয়ন ঘেঁষা, অর্থাৎ বাম রাজনীতি অধ্যুষিত এলাকা বলা যায়। মানে মৌলানা ভাসানীর ওখানে খুব প্রভাব ছিল, কমিউনিস্টদের প্রভাব ছিল। তো ওই এলাকার মানুষ হিসাবে আমি দেখেছি। তো ছাত্রলীগের মানে যারা সিনিয়র, আমাদের খুব একটা পাত্তা টাত্তা দিনে কিছু কুটুক্তু করে, যেটা আমার কাছে সেই সময় আমরা প্রায় 15-20 জনের একটা টিম ছিল। আমরা কোনো রাজনীতিতে ছিলাম না, সাংস্কৃতিক কোনো অনুষ্ঠান হলে আমরা সেটার মধ্যে থাকতাম, কাজ করতাম। তো ওদের মনে হয়েছে এই ছাত্রলীগের মানে মুজিববাদী ছাত্রলীগ বলা যায়, তখনও জাসদ তৈরি হয় নাই, জাসদ ছাত্রলীগ হয় নাই। আমাদের কাছে মনে হলো যে এর একটা বিদ হওয়া উচিত। তখন আমরা দল বেঁধে
বিপ্লবী ছাত্র ইউনিয়নে জয়েন করি। বিপ্লবী ছাত্র ইউনিয়ন ছিল ভাষা ইনাফের ছাত্র সংগঠন, এটা শেল্টার হিসেবে। আমরা যে খুব রাজনীতি খুব বুঝে পড়ালেখা করে বা খুব কিছু না, বরঞ্চ ওদের বিহেভটাকে আমাদের রাজনীতির দিকে ঠেলে দিলে এবং সেটি বাম রাজনীতি, যেহেতু আমাদের এলাকা বাম ঘেঁষা এলাকা ছিল। একটা বিশেষ রাজনৈতিক দল মনে করে মুক্তিযুদ্ধটা শুধু তাদের, আপনি এটাকে কিভাবে দেখেন? শুধুই কি তাদের? না 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 না, মুক্তিযুদ্ধ তো যারা দাবি করে শুধু তাদের, তারা মুক্তিযুদ্ধের সঙ্গে ছিল না। মুক্তিযুদ্ধ না, তারা পাকিস্তানের প্রধানমন্ত্রিত্ব বললে তাদের খারাপ লাগবে। আচ্ছা, পাকিস্তানের প্রধানমন্ত্রিত্বের জন্য শেখ মুজিবুর রহমান শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করছে। আমি আপনার এই ক্ষেত্রে ছোট্ট একটা কথা বলি, যে মাঝে মাঝে আমার মনে হতো যে আওয়ামী লীগের পক্ষ থেকে মানে ৭৫ পরবর্তীতে শহীদ জিয়া রহমানকে এতটা টার্গেট করে কেন? মানে তার ভিতরে অশ্লীল কথা বলে, তাকে মুজিব হত্যার সঙ্গে যুক্ত করতে চায়, মানে এমনকি শেখ হাসিনা। তা আমি খুব চিন্তা করে দেখলাম 71-এ যখন শেখ মুজিব আলোচনা করছেন, 24শে মার্চ পর্যন্ত পাকিস্তানিদের সঙ্গে শেখ মুজিবুর রহমান সাহেব পাকিস্তানের মানে প্রধানমন্ত্রিত্ব নিয়ে আলোচনা, আর ভুট্টো ওই সময় এটা বিরোধিতা করছেন। আজকে যেটা ধরেন সুগন্ধা, ওই সময় এটা বঙ্গভবন ছিল। আচ্ছা, তো এই সময় এই জায়গাগুলোতে আলোচনাটা বেশি হতো। তো কিন্তু হঠাৎ করে 24শে মার্চে আলোচনার পরে 25-26-এ মার্চ শহীদ জিয়া রহমান চট্টগ্রাম থেকে, হ্যাঁ, কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণা করল। যেই স্বাধীনতা ঘোষণা করলো সেই যুদ্ধের দিকে টার্ন নিল। আমি শেখ মুজিবকে দোষারোপ করছি না এই কারণে যে উনি একমাত্র সংখ্যাগরিষ্ঠ দলে তখন নির্বাচিত নেতা, উনি প্রধানমন্ত্রী হওয়ার দাবিদার পাকিস্তানের, কিন্তু পাকিস্তানিরা তো তার সঙ্গে করছে না। এই যে অন্যায় অনিয়ম, ইতিমধ্যে চট্টগ্রামে মানে তারা গণহত্যা শুরু করলো। 25শে মার্চে তো ঢাকা শহরে নির্বিচারে মানুষ হত্যা করছে, ছাত্র ঢাকা ইউনিভার্সিটি হত্যাকাণ্ড চালিয়েছে। সেই সময় শহীদ জিয়া রহমান মানে 26শে মার্চ দিবাগত রাত্রে তিনি কালুরঘাট ভেতর থেকে, আমি মেজর জিয়া বলছি, স্বাধীনতা ঘোষণা করলো। এই স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে কিন্তু পাকিস্তানের সঙ্গে ব্রেক হয়ে গেল, আর কোনো আলোচনার সুযোগ নাই। তো আওয়ামী লীগ তো আলোচনার মধ্য দিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রিত্ব চাচ্ছিল, কিন্তু উনি স্বাধীনতা ঘোষণা মাঝখান থেকে করে তো আর তো আলোচনার পথ নেই, আর তো শেখ মুজিবের প্রধানমন্ত্রী হওয়ার কোনো সুযোগ নাই। এই কারণে আমার কাছে মনে হয়েছে যত রাগ, যত আরো মজার ব্যাপার হচ্ছে শহীদ জিয়া রহমানের এই যে স্বাধীনতা ঘোষণা করছেন, তার স্বকণ্ঠে এটা রেকর্ড আছে। এই স্বাধীনতা ঘোষণা করলেন, বললেন না তার আগে শেখ মুজিব অমুকের হাত দিয়ে অমুক রিক্সা আলার কাছে পাঠিয়েছিলেন, অমুকের কাছে পাঠাইছিলেন, সেটা ঘোষণা হয়েছে। উনি তো ঘোষণা করেন নাই। মানে এই যেমন আমি সবসময় বলি, যেমন মহাত্মা গান্ধী ভারতীয় রাজনীতিতে অনেক বরেণ্য ব্যক্তিত্ব, ব্রিটিশ ভারতের বিরুদ্ধে তার অনেক আন্দোলনের নেতৃত্ব, একক নেতা ছিল, কিন্তু মহাত্মা গান্ধী ভারতের স্বাধীনতার ঘোষণা করছে এরকম খুঁজে পাওয়া যাবে না, কোনো জায়গায় আপনি পাবেন না। এটা স্বাধীনতা ঘোষণা একজন করছিল ভারতীয় রাজনীতিতে ওই সময় সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে, সেটা হচ্ছে সুভাষচন্দ্র বসু। উনি স্বাধীনতা ঘোষণা করছিলেন, কিন্তু উনি সফল হতে পারেননি। আলোচনার মধ্যে দিয়েই, যুদ্ধের মধ্যে দিয়ে না, ভারতের আলোচনার মধ্যে দিয়ে ভারতের স্বাধীনতা আসছিল, কিন্তু এখানে শহীদ জিয়া রহমান ঘোষণা করছিলেন এবং তিনি সফল হয়েছিলেন, রণাঙ্গনে যুদ্ধ করছেন। পৃথিবীতে কোনো জায়গায় দেখবেন না যে স্বাধীনতার প্রধান নেতা হিসেবে শেখ মুজিবকে আওয়ামী লীগ দাবি করছেন, কিন্তু মানে ঘরে বসে থেকে গ্রেপ্তার বরণ করে এরম নেতা আপনি পৃথিবীর কোনো মুক্তি আন্দোলনে দেখবেন না, ঘরে বসে গ্রেফতার। হ্যাঁ, তো এটা দেখবেন না। ছোট করা না, শেখ মুজিব নির্বাচিত নেতা ছিলেন ভোটের মধ্য দিয়ে, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী চাইছেন, এটা দোষের কিছু আমি দেখছি না, কিন্তু যথাসময়ে তিনি এই স্বাধীনতা ডিক্লেয়ার করে নাই, এটা পান নাই সেরকম সুযোগ বলবো না। তিনি ওই যে তাজউদ্দিন সাহেব 25শে মার্চ রাত্রে 32 নম্বর ধানমন্ডিতে গিয়েছিলেন,
তিনি গেছিলেন, অন্যান্য নেতারাও গেছিলেন। তিনি একটা টেপ রেকর্ডারও নিয়ে গেছেন। এটা ওই যে খন্দকারের বইয়ে এটা আছে, উইং কমান্ডার একে খন্দকার। তো ওই যে সেখানে বসে টেপ রেকর্ডার সামনে দিয়ে শেখ সাহেবের যে আপনি বঙ্গবন্ধু কিছু বলে দেন, কারণ এর পরে যেটা আপনাকে গ্রেফতার করে তখন আমরা কি বলবো জাতিকে? ধরনের বলে এই আমি এটা বললে এটা রেকর্ড থেকে যাবে, আমাকে তো রাষ্ট্রদ্রোহী হিসাবে বিচার করা হবে। তিনি পালানোর কথা চিন্তা করেননি, মুক্তিযোদ্ধার রণাঙ্গনে গিয়ে যুদ্ধের নেতৃত্ব দেওয়ার কথা ভাবেননি। তিনি ঘরে বসে, এবং বলা যায় যে উনি ওই যে সুটকেসও গুছিয়ে রেখে দিয়েছিলেন। এটা হচ্ছে ইতিহাসের ধারাবাহিক রূপ। তাজউদ্দিন সাহেবও তো গ্রেপ্তার বরণ করতে পারতেন, করেননি তো। তিনি পরে সরকার গঠন, প্রবাসী সরকার গঠন করে তিনি মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। শহীদ জিয়া রহমান স্বাধীনতা ঘোষণা করছেন। এর মধ্য দিয়ে অনেকের স্বস্বক্ষেত্রে বরেণ্য যারা ব্যক্তিত্বে মুক্তিযুদ্ধে ছিলেন, যেমন কাদের সিদ্দিকী, তার অঞ্চলে সে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে। যেন আব্দুল মান্নান ভূঁইয়া এই নরসিংদীতে তিনি তার বাহিনী গঠন করছেন। এরকম অনেক আছেন যারা মুক্তিযুদ্ধের সময় তারা নিজের বাহিনী গঠন করে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছিল। তো এই ক্ষেত্রে মুক্তিযুদ্ধের প্রধান নেতা দাবিদার জনাব শেখ মুজিবুর রহমান বা তার দল, কিন্তু একা দাবিদার না। না, ওই সময়ের ইতিহাস ঘাটলে হ্যাঁ তিনি বড় নেতা ছিলেন, তিনি সংগঠিত জাতিকে করছেন। এই যে দাবি করে আমি দ্বিমত করব না, সংগঠিত। মৌলানা ভাসানীরও শেখ মুজিবের এবং শহীদ জিয়া রহমানের আগে উনি পল্টন ময়দানে তো স্বাধীনতা ঘোষণা করছিলেন যে ঈদে ওয়ালাইকুম আসসালাম, মানে ঈদের সঙ্গে থাকা যাবে না। তৎকালীন ছাত্র নেতা মাহবুবুল্লাহ সাহেব বেঁচে আছেন এখনো, তিনি ওই স্বাধীনতা ঘোষণা করছিলেন বলে তাকে বিচারে মানে 10 বছর সাজা দেওয়া হয়েছিল, আর কত যেন বেত্রাঘাত করা হয়েছিল। এই যে জাতীয় অধ্যাপক হলেন মাহবুবুল্লাহ সাহেব, তো অনেকের ঘোষণা আছে, কিন্তু কার্যকর ঘোষণা শহীদ জিয়া রহমান, এবং তার ঘোষণায় মানুষ উদ্দীপ্ত হয়েছিলেন। তার ঘোষণার মধ্য দিয়ে মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন, এটা আমার কাছে মনে হয়। স্যার, আমরা একটা ছোট্ট বিরতিতে যাব। দর্শক দেখছিলেন এশিয়ান ডুপ্লেক্স টাউন প্রেজেন্স চেনা মানুষের আপন ভ্রমণ অনুষ্ঠানে। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। দর্শক, ফিরে এলাম এশিয়ান ডুপ্লেক্স টাউন প্রেজেন্ট চেনা মানুষের আপন ভ্রমণ অনুষ্ঠানে। আমরা চলে যাচ্ছি আবারও গল্পে। একটা সময় রাজনৈতিক প্রতিহিংসার কারণে আপনাকে বহুবার জেলে যেতে হয়েছে, জুলুমের শিকার হতে হয়েছে। সেই সময় আপনার মানসিক শক্তিটা আসলে কি ছিল? মানুষের মানসিক শক্তিটা জি, তার স্বজন পরিজন এরাই সহযোগিতা। যেমন আমি ছাত্র জীবনে যখন গ্রেফতার হয়েছি, তখন আমার মা, নানি বা আমার ভাই বোন বা আমার পার্টির নেতাকর্মী, তারা কিন্তু শুধু দোয়া করেই ক্ষান্ত ছিল না। আচ্ছা, যত রকম সহযোগিতা করা। জেল, আমার বড় ভাই যেমন নিয়মিতই কুষ্টিয়া জেলে গিয়ে আমার সঙ্গে দেখা করতেন। জি, সেই সময় খুব শ্বাসরুদ্ধকর পরিস্থিতি, তো শেখ মুজিব প্রধানমন্ত্রী, মানে রক্ষী বাহিনী, হাজার হাজার মানুষ হত্যা করা হয়েছে, এবং শেখ মুজিব সরকারের বিরুদ্ধে কথা বললেই তখন আমার আপন চাচাতো ভাই, আমার একটাই চাচা, তার বড় ছেলে 73 সালে আমি গ্রেপ্তার হওয়ার পরে তাকে গুম করে ফেলা হয়। আজ পর্যন্ত সে ফেরত আসেনি। তখন সে বিএসসি ছাত্র ছিল চুয়াডাঙ্গা কলেজে, সে ফেরত আসে নাই। এইরকম চুয়াডাঙ্গায় অসংখ্য মানুষকে, মোশাররফ শ্রমিক নেতা, আরও মতিয়ার রহমান শ্রমিক নেতা, এদেরকে গুম করে দেওয়া হয়, আজ পর্যন্ত ফেরত আসে নাই। ঢাকাতে এখন যখন মানে শেখ হাসিনার আমলে গুমের কথা ওঠে না, গুমের সংস্কৃতি হচ্ছে তার পিতা শেখ মুজিবের আমল থেকে এটা ছিল। আমার এখন মাঝে মাঝে মনে হয় আমাকেও যদি গুম করে দেওয়া হতো তা আশ্চর্য হওয়ার কিছু ছিল না। যেমন আপনার একটা, আমার কাছে এটা মজারই ঘটনা। তো আমি ওই যখন জামিন পেলাম কুষ্টিয়া জেল থেকে প্রায় 1.5-2 বছরের মাথায়, তখন ওখান থেকে ট্রেনে আমাদের চুয়াডাঙ্গায় আসতে হবে। তো সন্ধ্যার পরে আমরা ট্রেনে উঠছি। তো সেই সময় ট্রেনে 72-73 সালে ট্রেনে কোনো ম্যানেজমেন্ট ছিল না, মানে লাইট টাইট নেই ট্রেনের ভিতরে, কে উঠছে, কে টিকিট কাটছে কি না, এরকম কোনো কিছু ছিল না। স্বাধীনতার পরের ঘটনা।
তা আমি ট্রেনের মধ্যে বসে আছি, তো হঠাৎ করে একজন জিজ্ঞাসা করছে, লাইট নাই তো, কেউ কারো দেখতে পাচ্ছে না। জি। তো বলছে, "হ্যাঁ, আপনি কোথায় যাবেন?" আমি বললাম, "আমি চুয়াডাঙ্গায় যাবো।" চুয়াডাঙ্গায় দুদুকে চেনেন?" আমি বললাম, "হ্যাঁ, আমি তো দুদু।" তো আমি তো বললেন আমি আচ্ছা, চিনি। বলছে, "দেখেন, এই ছেলেটা ছাত্র রাজনীতি করতো, গড়াই নদীতে তাকে মেরে গড়াই নদীতে ফেলে গিয়েছিল, আচ্ছা। আমি সেই লাশটা দেখছি।" আমি তো বললাম, "সত্যি দেখছেন নাকি?" হ্যাঁ, হ্যাঁ। তারপর একসময় চুয়াডাঙ্গা স্টেশন আসলো, নেমে গেলাম, সেও আমার সঙ্গে বুঝতে চুয়াডাঙ্গা পারেনি আপনি নামলো, দুদু। এবং ওই যে লাইট পোস্টে কাছে নিচে স্যার। গিয়ে দাঁড়ালাম, সেও লাইট পোস্টে গিয়ে নিচে গিয়ে দাঁড়ালো। সে আমার ঠিক কাছে এসে জি। খালি বারবার তাকাচ্ছে। আমি বুঝতে পারছি জি। ওই যে ও তো আমার পাশে বসে গল্পটা করছে, তা আমি বুঝতে পারছি। কিছুক্ষণ পরে দেখি হঠাৎ এত কাছাকাছি এসে খালি আমার শরীরে একটু আঙুল দিয়ে টাচ করলো। যে আসলে কি জীবিত কিনা, সত্যি আমি মানুষ মানুষ কিনা। না প্রেতাত্মা। স্যার, তো এই প্রতিহিংসার কথাটা, হ্যাঁ? প্রতিহিংসার রাজনীতি একটা জাতি, একটা প্রজন্মকে ধ্বংস করে। আমরা কি আবারও এরকম কোনো প্রতিহিংসার রাজনীতি দেখব? না না, দেখার তো প্রশ্নই ওঠে না। জি স্যার, আমরা এই আশা জন্য করি। এখন জি। 24শে গণঅভ্যুত্থানের পরে প্রতিহিংসার কারণে 24শে গণঅভ্যুত্থান, জি, স্যার। গণতন্ত্র না থাকার কারণে 24শে গণঅভ্যুত্থান, গণহত্যার কারণে, ছাত্র নির্বিচারে খুন করার কারণে এবং অনিয়মের কারণে হাজার হাজার না লক্ষ লক্ষ হাজার কোটি টাকা জনগণের টাকা পাচার করার কারণে গণঅভ্যুত্থান 24-এর। তো এই প্রতিহিংসার প্রেক্ষিতে যে তার জাতির, আমার কাছে মনে হয় জি, তার স্যার। পিতা এবং তার মাতা বা তার স্বজন পরিজন মারা গেছে রাজনৈতিক কারণে, জি। অনিয়মের কারণে, প্রতিহিংসার কারণে। শেখ স্যার। মুজিব তো প্রতিহিংসাই বলবো। ওই সময় যে রাজনীতিটা উনি প্র্যাকটিস করছেন 72-75-এ, 3.5 বছরে, সেটা হচ্ছে তাকে যে সমালোচনা করছে, বিরোধিতা করছে, তাকে জেলে। তাকে, এটা প্রতিহিংসা ছাড়া আর কি বলবো। এটা ওই সময় পিরিয়ডের কথা। আর এই যে 18 বছর, এগুলো আমরা 20 দেখেছি। বছরে, আপনি ধরেন আমার একটা জিনিস বলি যে মানুষের যে ক্ষতি ব্যবসাদার নিঃস্ব করে দিছে, কারণ সে জেলে, অনেক সংসার ভেঙে গেছে বছরের পর বছরে, তার স্বামী জেলে থাকার কারণে সে একসময় অন্য জায়গায় চলে গেছে। তো এই যে মানে ক্ষতি যা হয়েছে বাংলাদেশের, অপূরণীয় মানে ক্ষতি। কত পরিবার যে ধ্বংস হয়ে গেছে, এটা ব্যাখ্যা করে বোঝানো এমনকি খুব আমরা কঠিন। সোশ্যাল মিডিয়াতেও স্বাধীনভাবে কোনো মন্তব্যই করতে পারতাম না। না না এখন না, কিন্তু আমরা অবাধে মন্তব্য মন্তব্য করছি। একটা মামলা হয়ে যাবে, জি। বুঝছে না? ওই সময় প্রায় 50 লক্ষর অধিক মামলা হয়েছে। আমি যে কতবার জেলে গেছি আমার নিজেরও হিসাব থাকে না। মানে রাস্তা, আমি তো মনে করি গণতন্ত্র কর্মীদের ওই সময়, যেমন আমি বলতাম যে আমার ঠিকানা 3টা গণতান্ত্রিক কর্মীদের। আচ্ছা। একটা হচ্ছে বাসা, আরেকটা একটা রাজপথ যেখানে আরেকটা- মিটিং মিছিল, আরেকটা জেলখানা। আরেকটা হচ্ছে জেলখানা। তো বলছে যে দুধ আপনাকে তো দেখলাম না। বললেন কোথায় গেছিল? বাসায় গিয়ে আপনার পাই নাই। আপনি প্রেস ক্লাবে গিয়ে মিটিং করেন, সেখানে পাই নাই। আমরা জেলখানা দেখছিলাম। বলছেন না। আমরা তাহলে ওখানে দুঃখজনক, ছিলাম স্যার। ওই সময়, তখন আমি ওখানে ছিলাম বোধহয়, জি। সেই জন্য তোমার সঙ্গে দেখা হয়নি। না না, এটা শুধু আমার ক্ষেত্রে আমি বলছি না, যারাই গণতন্ত্রের কর্মী ছিল, যারাই দুঃশাসনের বিরোধিতা করছে, প্রোটেস্ট করছে, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বা শিক্ষক বা কর্মচারী যাই হোক না কেন, অথবা শ্রমিক অথবা কৃষক বা ছাত্র আন্দোলনে থাক না যে কেন, কোনো সাধারণ মানুষ মুখ খুললে তার বিরুদ্ধে একটা কথা বললেই বাস এই জি। এই এই জিনিসটা, মানে ওই সময় যে রেকর্ড মামলা, হামলার, ধ্বংসের, হত্যার, এটা বোধহয় সমসাময়িক সময় আমার বাংলাদেশ না, দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক দেশেই হইতে দক্ষিণ নাই, এশিয়ার, কিন্তু এটা একদম আমরা স্যার। ওটার মুখোমুখি হয়েছি। স্যার, আপনার জীবনে নারীর ভূমিকা। আমি মাঝে মাঝে বলি যে জি। আমি নারী কর্তৃক শাসিত। আমি জি। বেগম জিয়াকেও বলছিলাম, বলে কিভাবে দুদু? আমি বললাম ছাত্র জীবনে আমার প্রশ্রয় দিছে আমার নানি, তিনি এখন গত হয়েছেন। ইয়ধামে নাই, আল্লাহ তার বেশ নিসুব করুন। তারপর দ্বিতীয় আমার মা। ছাত্র রাজনীতি করব, বাবার মানে রক্তচক্ষু দেখবো না, শাসন দেখবো না, এটা মনে হয়। কিন্তু নির্বিবাদে আমার নানি বলতো, না ও তো যায় নাই, ও তো রাত্রি বাসায় ছিল। কিন্তু আমি ছিলাম না বাসায়। অসাধারণ একজন। আমি দেওয়ালে চিকা লেখার জন্যই গেছিলাম, মানে আসল দিয়ে রক্ষা করা যেটা বলে, এই জিনিসটা আমি মনে হয়েছে। এই নেতা হওয়ার পেছনে আপনার নানির অবদান, মায়ের অবদান, মায়ের অবদান। 3 নম্বরে যেটা আমি বলি, আমি জাতীয় রাজনীতিতে যখন এসেছি, বিয়ে করছি, তা আমার যে স্ত্রী, সে প্রফেশনালি একজন ইঞ্জিনিয়ার, সে খুব ভালো ছাত্রী ছিল, অল ওভার ফার্স্ট ক্লাস। আমি এতবার জেলে গেছি,
কখনো তার ভিতর দেখি নাই রাগ ঘৃণা যে তুমি সংসার চাই। আমার দুটো মেয়ে, তারাও এনজয় করছে, বলে না যে বাবা তুমি এটা কি করছো, এমন এমন কথা নয়। তারাও মনে হয়েছে যে এটাই আমার কাজ এবং তারা এটা সমর্থন করছে। এই জন্য কেন বলছে নারী শাসিত, যেমন নানি মা তেমন স্ত্রী, তারপরে আমার মেয়েগুলো আমার সব সময় সহযোগী হিসাবে আমার সঙ্গে কাছে। আরেকজন মহিষী নারী আমি পাইছি আমার জীবনে, সেটি হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এমন একজন নারী, এমন একজন মানুষ, এমন একজন নেত্রী। উনি বিএনপির চেয়ারপারসন, আমি ছাত্র দলের সভাপতি। 85-86 উনি এসছেন সবে। তো আমি পাশাপাশি থেকে, উনি আমাদের নেত্রী, উনি আমাদেরকে পরিচালনা করছেন। ওই সময় একজন নেত্রীকে দেখছি ফুটপাতে সাধারণ মানুষের সঙ্গে খাচ্ছেন। বিরোধী দলের রাজনীতিতে আপসী নেত্রী হঠাৎ করে উনি হননি। তার এমন কোনো কটূক্তি নাই শেখ হাসিনা এবং তৎকালীন সরকারের বিভিন্ন এরশাদ সহ তার সম্বন্ধে করেন, কিন্তু তিনি অনড় ছিলেন সবসময়। তার আমরা যেমন সে এত পরিমিত কথা বলতেন, এত তার ভাষা মার্জিত ছিল, মানে এটা আসলেই খুব শিক্ষণীয়। শিক্ষণীয় না এটা, আপনি উনি তো ধরেন শুধু বাংলাদেশের প্রেক্ষাপটে বললে ভুল হবে। আমি এটা মনে করি যে অং সান সুচিকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে, না মিয়ানমার, তারপরে বেনজির ভুট্টোর নিয়ে অনেক আলোচনা, কিন্তু আমার নেত্রী হিসাবে না, বাংলাদেশের নেত্রী হিসাবে বেগম খালেদা জিয়া তার সংসার ছেলে যে গণতন্ত্রের পক্ষে তিনি যে কাজ করছেন, নির্যাতন ভোগ করছেন, অত্যাচারিত হয়েছেন, মামলার মুখে, এমনকি দেখেন শেখ হাসিনার পিরিয়ডে অসুস্থ, ডাক্তার তাকে বলছে বিদেশে যাওয়া উচিত, নাই তার জীবন বিপন্ন হবে, যেতে দেয় নাই। অর্থাৎ দেশেও তার চিকিৎসা দেওয়া হয়নি, বিদেশেও তাকে পাঠানো হয়নি। তারপরে প্রেশার করছে, তিনি অসুস্থতা নিছেন কিন্তু আপোষ করেন, মরবেন। এবং আমার ধারণা যথাযথ চিকিৎসা যেতে ওই সময় করা যেত তাহলে আরো হয়তো 10 বছর তিনি বাঁচতেন, কিন্তু তিনি এটা করেন। তো আমি তার সান্নিধ্য থেকে আমার কাছে এই যে আমরা মানে অহংকার করার বিষয় যে বেগম খালেদা জিয়ার সঙ্গে আমরা ছাত্র জীবনে থেকে পরবর্তী সময়ে মানে রাজনীতিতে তার যে স্নেহ পেয়েছি, তার যে সমর্থন, হ্যাঁ তিনি কিন্তু দুটো দিক ছিল, আমরা একটা দিক বললাম, আরেকটা দিক তিনি ভুল করলে শাসনও করতেন। আচ্ছা, যে তোমার এই বক্তৃতা করা ঠিক হয় নাই, তুমি এই ভাষায় বলতে পারো না। উনি যেমন বলতেন না, ছাত্র রাজনীতি হিসাবে আমরা হয়তো এমন একটা শব্দ বলে ফেললাম, সমালোচনা করে ফেললাম, পরবর্তীতে কিন্তু তার অফিসে যখন গেছি বেশ মুখটা গম্ভীর, এটা আমরা বুঝতে পারছি না, আমরা তো ভালো মিছিল করছি, আমরা ভালো বক্তৃতা করছি, এটা আমাদের ধারণা। তাহলে উনি গম্ভীর কেন? ম্যাডাম কথা বলে না, এই তুমি এইভাবে কথা বলতে পারো না। কেন ম্যাডাম, এই এটা কোন ভাষা হলো? তোমার দলের না, কিন্তু ও তো তোমার সিনিয়র এবং নেত্রী, জাতীয় নেত্রী। আমি তখন এসে যে পরে তার প্রভাবে, তার সমালোচনায়, তার দিক নির্দেশনায় বলবো, নেত্রীকে সব সময় আপনি অনুসরণ করেছেন। শুধু অনুসরণ না, এইসব মানুষকে এখন তিনি আমাদের মধ্যে না থাকলো, তার আদর্শ আছে, নেতৃত্ব আছে, উদ্দেশ্য। এখনকার ছাত্র নেতারা সে যে দলেরই হোক না কেন, তাকে যদি অনুসরণ করে এবং তার লাইফ হিস্ট্রিতে পড়ার চেষ্টা করবে, তার লাইফ হিস্ট্রি কিন্তু লিখছেন এই যে মাহফুজুল্লাহ বলে একজন আরেক সাবেক ছাত্র নেতা মারা গেছেন, মাহবুবুল্লাহ সাহেব আছেন না জাতীয়, তার ছোট ভাই। প্রেসিডেন্ট জিয়া এবং বেগম খালেদা জিয়া দুইজনেরই জীবনী তিনি লিখছেন। আমি বলবো যারা ছাত্র রাজনীতি বা জাতীয় রাজনীতি করবেন তাদের বইটা পড়া দরকার, এটা পড়া উচিত। স্যার, আপনি নারীদের নিয়ে খুব প্রশংসা করেছেন, যেটা আসলেই খুব মানে এই প্রজন্মের জন্য শিক্ষণীয়। শুধু আপনি না, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও আমরা দেখেছি যে তার স্ত্রীকে যেভাবে সম্মান দিচ্ছেন, এটা সত্যি আমাদের নারীদের জন্য খুব আশার ব্যাপার। আশার ব্যাপার নয়, আপনি যদি দেশকে এগিয়ে নিয়ে যেতে চান, যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যেটা করছেন, আপনার একেবারে স্পষ্ট তো এই প্রজন্মের শিক্ষা নেওয়া উচিত। না, শিক্ষা শুধু নিতে না, অনুসরণ করা উচিত। সেটা হচ্ছে যে অর্ধেক মানে মানব আর অর্ধেক মানবিত। আপনি এই দেশকে এগিয়ে নিয়ে যাবেন, কিন্তু আপনি অর্ধেকটাকে ঘরের মধ্যে আটকে রাখলেন, কাজে আপনি অংশগ্রহণ করতে দিলেন না, তাহলে আপনি বেগম জিয়া পাবেন কি করে?
একদম একজন বেগম যে আপনি পাবেন কি করে? যেমন আমার বাবা ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্র ছিলেন, জি স্যার। তা আমার মেয়ে এখন ভার্জিনিয়াতে ওখানে ধরেন একটা প্রতিষ্ঠিত ইউনিভার্সিটিতে সে লেখাপড়া করছে, পিএইচডি স্যার। করছে। ছোটরা ধরেন এই সবে মাত্র অনার্স শেষ করলো। তা আমি যদি কোনোভাবে এটা অ্যালাউ না করতাম, তাহলে তো সেই উচ্চ এত দূর শিক্ষার্থীতে যাবে যেতে কি পারতো না। করে? জি স্যার। যে কোনো বাবা মা যদি তার কন্যা সন্তান, এমনকি পুত্র সন্তানের অনেকে যেতে দেয় না, কন্যা তো যেতেই দেয় না, যেতে দেয় না। দূরে যাক, হয়তো তারা মনে করে যতটা মানে কাছ থেকে সরে যাবে হয়তো ডিটাচড হয়ে হয়তো আমাদের ভুলেই যাবে, ভুলেই যাবে। এরকম জি, ভাবতে পারে। আমি তাদের দোষ বাবা মার দিচ্ছি না, মানসিকতা না না, এরকম এটা থাকে কিছু সন্তান কিছু একটা ক্ষেত্রে। দুটো বা এরকম জি। খুব কষ্ট, তারা তো ওইভাবে ভাবে না। তো আমার কাছে মনে হয়েছে যে কোনো মানুষেরই তার নিজস্ব যদি ক্রিয়েটিভ একটা ভূমিকা বা তার ভিতরে থাকে, এইটা মানে তার তাকে আটকে রাখা উচিত না। কোনোভাবে আটকে রাখা যায়। যেমন আমি বলি, টাকা পদ্ধতিকেও তো আমি কাজ করছি, আমি অভিনয় করি নাই, কিন্তু নাট্য আন্দোলনের সঙ্গে আমি ছিলাম। এখন এটা কত সালের কথা? এটা আপনি বলতে পারেন ওই যে 85 86 এর আগে আগে, যেটা আমরা 82 তে ভর্তি হলাম না, তা ওই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হ্যাঁ, আমি পড়াকালীন ছাত্র সময়। প্রেসিডেন্ট দায়িত্ব নেওয়ার পরে আমি অন্য সবকিছুতে ডিটাচড হতে হলো, যেহেতু একটা সংগঠনের সেন্ট্রালের প্রেসিডেন্ট। তো এই সময়গুলো আমার কাছে মনে হয়েছে ছাত্র আন্দোলন করবে, ছাত্র আন্দোলন করে সাংস্কৃতিক কর্মীদের সঙ্গে সম্পর্ক নাই। আমার মনে হয় সে অনেক দুর্বল, সে অনেক দুর্বল। সাংবাদিকদের ইউনিভার্সিটি একটা সাংবাদিক মহলও আছে, সেটা কিন্তু স্টুডেন্ট, জি। তো ওদের সঙ্গে সম্পর্ক নাই। সাংস্কৃতিক কর্মী, তারপরে অন্যান্য পেশাজীবী, এমনকি শ্রমিক কর্মচারী ইউনিয়ন আছে ঢাকা ইউনিভার্সিটির, তাদের সঙ্গে সম্পর্ক নাই। তাহলে ছাত্র আন্দোলন অসম্পূর্ণতা থেকে যাবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে সম্পর্ক ওইভাবে নাই। শিক্ষকরা যে কিভাবে সহায়তা করে ছাত্র আন্দোলনকে, ছাত্র রাজনীতিকদেরকে, এরা শুধু যারা ছাত্র আন্দোলনে সম্পৃক্ত তারাই জানে। এখন আমার কাছে মনে হয় যে বেশ বিচ্ছিন্ন হয়ে গেছে, শিক্ষক, ছাত্র, কর্মচারী এরা যেন শশা জায়গায় আটকে গেছে। এক বাক্যে রাজনীতি মানে আপনার কাছে কি? একদম। তার আগে নিব একটি ছোট্ট বিরতি। দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতির, সাথেই থাকুন। দর্শক, ফিরে এলাম এশিয়ান ডুপ্লেক্স টাউন প্রেজেন্স চেনা মানুষের আপন ভুবন অনুষ্ঠানে। চলে যাচ্ছে আবারও আড্ডায়। স্যার, আমার কাছে মনে হয় এক বাক্যে মানুষের পরিপূর্ণতা দেয় যে কর্মটি, সেটি ছাত্র রাজনীতি। আচ্ছা। আপনি অনেকগুলো সিঁড়ি উঠতে হবে, প্রথম সিঁড়িটাই ছাত্র রাজনীতি। ছাত্র রাজনীতি আপনাকে দর্শন বোঝাবে, আদর্শ বোঝাবে, লড়াইয়ের হিম্মত আপনাকে এনে দেবে, অন্যায়ের প্রতিবাদকারী হবেন আপনি। কিন্তু এখানে আপনি মন্ত্রী হবেন না, এখানে আপনি একটা প্রাতিষ্ঠানিক আমলা হবেন না, কিন্তু মন্ত্রী, আমলা সব কিছু অনুঘটক হচ্ছে ছাত্র রাজনীতি। ছাত্র রাজনীতিটা যদি সঠিকভাবে কেউ শুরু করতে পারে, যেটা হ্যাঁ দুটো আছে, একটা হচ্ছে আদর্শিক, আরেকটা হচ্ছে প্রাপ্তির দিকে লক্ষ্য। যেমন আদর্শিক শুরু করে বাবলু নোয়ার এখন ডাকসু জিএস, হ্যাঁ, ধাম করে এরশাদের সঙ্গে চলে গেছিলেন, অল্প দিনে মন্ত্রী হয়ে গেছিলেন, আল্লাহ তার বেশ নসিব করুক। তো এই ধরনের যারা ডান্ডাবাজি করছেন, অস্ত্রবাজি করছেন, সরকারে আনুকূল্য নেওয়ার চেষ্টা করছেন, ব্যবসা বাণিজ্য করছেন, ওইটা ছাত্র রাজনীতির নামে একটা কলঙ্ক আমার বিবেচনায়। আর সত্যিকারে সঠিকভাবে যারা ছাত্র রাজনীতি করছে, হ্যাঁ, ছাত্র রাজনীতি শেষ হয়ে কেউ দেখা গেল যে বিসিএস করে বা আইসিএস করে আমলা মানে সরকারি প্রশাসন চলে গেছে, অসংখ্য পাবেন যারা ছাত্র জীবনে ছাত্র রাজনীতিতে ক্রিয়েটিভ ছিলেন, কিন্তু পরবর্তীতে তারা ছিলেন না। কেউ ব্যবসা লাইনে চলে গেছেন, ব্যবসায় সফল হয়েছেন, কেউ ছাত্র রাজনীতির পরে জাতীয় রাজনীতিতে গেছেন। যেমন আমি ছাত্র রাজনীতি শেষ করে আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, উনি আমাকে স্নেহ করতেন খুব অল্প বয়সে, আমি বোধহয় সব থেকে কম বয়স, 26 বছর বয়সে আমাকে বিএনপির সম্পাদক মণ্ডলীর সদস্য করা হয়। পরবর্তীতে সবাইকে মেম্বার করা হয়েছে বা ইয়ে করছে, আমাকে এটা করা হয়েছিল। এই উত্তরণটা, আর আমার কাছে একটু আগে আপনাকে বললাম যে যেটাই মানুষ করুক পরিপূর্ণভাবে তার করা উচিত। আচ্ছা। সে শিক্ষকতা করুক,
চাকরি করুক, কৃষিকাজের সঙ্গে যাক। এখন যেমন অনেক ছাত্ররা উচ্চতর ডিগ্রি নিয়ে কিন্তু কৃষিতে যাচ্ছে এবং তারা সফল হচ্ছে। শুধু সফল না, একেবারে আমার অঞ্চলে তো মানে কোটিপতি বলতে যা বোঝায়, এখন তারা শুধু কোটিপতি হয়নি, হাজার হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করছে। সেই জন্যে ক্ষেত্র অনেক আছে এবং এখন যেহেতু এটা নির্বাচিত গণতান্ত্রিক এবং সম্মানময় সরকার, এই সরকারের সময় যোগ্যতর মানুষগুলো যোগ্য জায়গাতে স্বীকৃতি পাবে। সেই জন্য আমার মনে হয়েছে ছাত্র রাজনীতি করতে হবে বা রাজনীতির সঙ্গে যুক্ত থাকতে হবে এমনও না, নানান পেশায় নানানভাবে নিজেকে বিকশিত করে তুলতে হবে এবং সততার সাথে কাজগুলো করতে হবে। অবশ্যই এক ধরনের সততা তো অবশ্যই থাকতে হবে। সততা না হলে আসলে যেমন শহীদ জিয়া রহমান, আমি কেন বারবার বলি, এখনো পর্যন্ত তার নামে কিন্তু ঢাকা শহরে কোনো বাড়ি বা কোনো প্লট নেই, স্টিল নাও এখনো পর্যন্ত না। তার পরিবার কিন্তু এখনো পর্যন্ত, যেমন তারেক রহমানের ভাড়া বাসায় থাকেন, বেগম খালেদা জিয়া ভাড়া বাসায় ছিলেন, তিনি তো প্রধানমন্ত্রী, তিনি তো একটা প্লট নিতে পারতেন, নেন নাই কিন্তু। সেই জন্য আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশে যারা ছাত্র রাজনীতি থেকে রাজনীতিতে আসবে এবং সরকার পরিচালনাতেও যাবে, তাদের এক ধরনের দৃষ্টান্ত মানে স্থাপন করে যেতে হবে। সততার সঙ্গে ভালো জীবনযাপনও করা যায়, অর্থশালী হওয়া যায় এবং ক্ষেত্র বিশেষে অনেক মানুষকে মানে কর্মসংস্থানের উদ্যোগী ভূমিকা পালন করা যায়। স্যার, রাজনীতিবিদের পাশাপাশি আপনি নিজেকে একজন সংস্কৃত কর্মী মনে করেন, সেই জায়গা থেকে কি আপনার কাছ থেকে আমরা 2 লাইন কোনো কবিতা শুনতে পারি যদি আপনি মনে করেন? কবিতাটা অবশ্যই গুরুত্বপূর্ণ এবং যে কবিতা জানে না বা শোনে না বা পড়ে না, আমার মনে হয় অনেক কিছু থেকে সে আলাদা রকম। তবে আমার কবিতা থেকে বেশি ছিল ধরেন গদ্য রীতিতে উপন্যাস পড়ার, প্রবন্ধ পড়া, এই বিষয়গুলো আমাকে খুব বেশি টানতো। প্রিয় লেখক কে স্যার? আমার এই জায়গায় একটা মজার ব্যাপার আছে, আমার নির্দিষ্ট কোনো প্রিয় লেখক নাই। আমি যখন যে বইটি ভালো লাগে, যেমন সমরেশ মজুমদার কালবেলা, তখন আমার মনে হয়েছে সমরেশ বসু আমার কাছে প্রিয় লেখক এবং ওই চরিত্রগুলোর মধ্যে ঢুকে গেছেন। শুধু চরিত্রের মধ্যে ঢুকে যাওয়া না, মনে হচ্ছে এইগুলো অনন্য একটা সৃষ্টি, কালজয়ী সৃষ্টি, মানে কালজয়ী। যখন রবীন্দ্রনাথের কোনো বই পড়ছি, কোনো উপন্যাস পড়ছি, তখনকার মনে হয়েছে যে উনি তো এই দেশে না থাকলে, উনি নোবেল পাইছে বটে, আরও উচ্চ স্তরের মানুষ হতেন যদি ওই সময়। তো এই ধরনের যেসব লেখক, বুদ্ধিজীবী, সাংস্কৃতিক কর্মী যারা এই দেশে আছে, আমাদের দেশে, তাদেরকে বাদে, যেমন নির্বন্ধ গুণের না প্রেমিক না বিপ্লবী একটা কবিতা আছে। তো তখন আমরা ছাত্র জীবনে এই ধরনের বিপ্লব, উনি যে আমাদের থেকে খুব বেশি বয়োজ্যেষ্ঠ তা না, কিন্তু কবি হিসাবে তাকে আপনি বাদ দিতে পারবেন না। যেমন একটা লাইন আছে, 15ই আগস্ট শেখ মুজিব হলেন খুন, দুঃখ পেলেন একমাত্র নির্মলেন্দু গুণ। এইটা ওই সময় সোহেল আহমেদ, আমার একটা বন্ধু ছিল কবি, তো তার কাছ থেকে শোনা, সে একটা কবিতা লিখছে, তো তার 2 লাইন হচ্ছে এটা। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে বাংলাদেশের রাজনীতিতে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ যে কবি ছিলেন, আমাদের সমসাময়িক বয়সী বলা যায়, সে প্রয়াত, আল্লাহ তাকে বেশ নসিব করুক। তো এই ক্যাম্পাসে আমরা ছাত্র আন্দোলনের সময় অনেক কবি, কবি আবুল হাসান আমাদের এর সিনিয়র, ওইটা ওনার 73 বা 72 পরবর্তী আবুল হাসান, কোনো বিখ্যাত, খুব অল্প বয়সে তিনি মারা গেছেন। তো এই ক্যাম্পাস, ঢাকা ইউনিভার্সিটি, এই ছাত্র আন্দোলন, এই জাতীয় আন্দোলন অনেক কবি সৃষ্টি করছে, লেখক সৃষ্টি করছে, বুদ্ধিজীবী তৈরি করছে, আমলা বানাইছে এবং বাংলাদেশ পরিচালনায় যা যা দরকার এই ক্যাম্পাস সেটা সরবরাহ করছে। তা আমার কাছে মনে হয়েছে রাজনীতি এমন একটা দিক, সেটা যদি সৃজনশীলতার একটা ব্যাপার থাকে, প্রতিহিংসা না হয়ে সৃজনশীলতার একটা ব্যাপার হয়, তো এমন কিছু নাই যেটা স্পর্শ করে যাবে না। সেই সময় আহমদ ছফাকেও পালিয়ে বেড়াতে হতো। শুধু পালিয়ে বেড়ানো হতো না, তার সম্বন্ধে যেসব অপপ্রচার করা হয়েছে, তিনি একজন গবেষক, তিনি নেতৃস্থানীয় একজন লেখক,
বুদ্ধিজীবী, কবি। সেই সময় তাকে তার প্রতিপক্ষরা, বলা যায় সরকার আশ্রিত বা শেখ মুজিব আশ্রিত লোকজন, তিনি গণকণ্ঠ পত্রিকার অন্যতম সাংবাদিকও ছিলেন। যেমন গণকণ্ঠ আল মাহমুদ, কবি আল মাহমুদ, হ্যাঁ, জাসদের পত্রিকা বলে একটা রাতারাতি সে পত্রিকা তছনছ শুধু করে আগুনও ধরিয়ে দিয়েছে। এগুলো হচ্ছে প্রতিহিংসার রাজনীতি। এটাই প্রতিহিংসা। সেই জন্য প্রতিহিংসার পরিণতি ভালো হয়নি তো আমাদের দেশে। শেখ মুজিব ওইভাবে মারা যাক বা ওই রকম ঘটনার মুখোমুখি, এটা আসলে কাম্য ছিল না, কেউই তো চায় না, কিন্তু উনি পরিস্থিতিটা এমন একটা জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করাইছিলেন, এমন একটা অবস্থা দাঁড় করেছিল, তো সেখান থেকে তিনি রেহাই পায়েন নাই। তো তিনি না, এটা তার স্ত্রী, তার সন্তানরা সেদিন যেভাবে মৃত্যুবরণ করছেন। এই দম্ভ, প্রতিহিংসা, অহংকার, যেমন আমাদের ইসলামে অহংকারকে নিরুৎসাহিত করা হয়েছে, অহংকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না বলে দিছে। তো সেই রকম, সেই কারণে রাজনীতিটা হতে হবে মানব প্রেমিক একটি দৃষ্টিভঙ্গি থাকতে হবে, উদার দৃষ্টিভঙ্গি থাকবে। যেমন গণতন্ত্র বিশ্বাস করব, আমি প্রতিদ্বন্দ্বিতা বিশ্বাস করব না, আর প্রতিদ্বন্দ্বিতা যে জয়লাভ করবে সে যদি প্রতিপক্ষের অন্য কেউ হয় তাকে আমি শ্রদ্ধা করব না, মানব না, এটা তো হয় না। এটা আসলে রাজনীতি না, না, এটা তার ভেতরে কোনো মনুষ্যত্ব নাই, তার পারিবারিক কোনো শিক্ষাই নাই। সেই জন্য আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশ, তবে হ্যাঁ, এটা আপনি বলতে পারেন সেই ৭১ পরবর্তী ৭২-এর 10 জানুয়ারির পর থেকে বাংলাদেশ আজকে যেখানে সে দাঁড়িয়েছে, দিকবদল অনেক হয়েছে। যেমন ৭ই নভেম্বর ধরেন, আমরা এই ৭ই নভেম্বরের মধ্য দিয়ে শহীদ জিয়াকে পাইছি, আবার এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যেন তারেক রহমান সাহেবকে পাইছি, আমরা 90-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়াকে পাইছি। তো এই যে পরিবর্তনের মধ্য দিয়ে আমরা একজনকে পাইছি। তো সেই কখনো আমরা বেশ কিছু এগোইছি, আবার এখন একটা সম্ভাবনা আসছে, এই সম্ভাবনাটাকে সঠিকভাবে কাজে লাগানো, এটা আমার কাছে মনে হয়। তাহলে হয়তো আমাদের যা কিছু অসুবিধা আছে, এই যে আপনি বেশ কয়েকবার বললেন প্রতিহিংসা, সেটাকেও আমরা পরিত্যাগ করতে পারবো। প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু প্রতিহিংসা না। আপনার এত ব্যস্ততার মধ্যেও আপনি এত সময় আমাদেরকে দিয়েছেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, গল্প আড্ডা আজকে পর্যন্তই। দেখা হবে নতুন কোনো পর্বে অন্য কোনো অতিথির সাথে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।